প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে সুস্থ আছো, সুন্দর আছো। অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আমি গীতা বর্মন, প্রভাষক অর্থনীতি, রূপসা ডিগ্রি কলেজ, সকলকে জানাচ্ছি স্বাগত। করোনাকালীন আমাদের যে অনলাইন ক্লাস সিস্টেম চালু হয়েছে, সেখানে আমাদের পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আমাদের ক্লাস রেডি করা হয়েছে অলরেডি কয়েকটা। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো। তো আজকে আমাদের পাস কোর্সের ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাসটা আমি রেডি করেছি। এর আগের চ্যাপ্টারগুলোতে যে আলোচনা ছিল, তারপরে টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের টপিকগুলো হচ্ছে, ফার্স্টে আসে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এরপরে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো এটা দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। পাস কোর্সের ছাত্রছাত্রীরা, তোমরা যেহেতু আমাদের সাথে ক্লাসে তোমাদের দেখা হয়েছে, আলোচনা হয়েছে অনেক চ্যাপ্টার নিয়ে, তো আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, সেই টপিকটার নাম তোমরা শুনেছো, হয়তো অনেকে এটা সম্পর্কে জানো। তারপরও এই চ্যাপ্টারে তোমার ভোক্তার আচরণ তত্ত্বে এটা নিয়ে আবার আমাদের কথা বলার সুযোগ হলো, সেই জন্য আবার তোমাদেরকে দেখাচ্ছি। উপযোগ চ্যাপ্টার আমাদের আগেই আলোচনা হয়ে গিয়েছে। তো উপযোগ চ্যাপ্টারে যেহেতু এটা নিয়ে কথা বলেছি, আজকে আরও ডিটেলসে আমরা ভোক্তার আচরণ তত্ত্বে সেম টপিকটা পেয়েছি। সেখানে দেখো, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কথাটার মধ্যেই আমরা সংজ্ঞার ব্যাপারটা বা ব্যাখ্যার ব্যাপারটা পেয়ে যাই। যদি সংজ্ঞা বলি, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা এমন একটা উপযোগ বিধি যেখানে যখন একজন ভোক্তা একই দ্রব্য বারবার ভোগ করবে বা ব্যবহার করবে, তখন পরবর্তী এককগুলোর উপযোগ তার কাছে কমতে থাকবে। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান বলতে আস্তে আস্তে যেটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। উপযোগ কথাটা তো আমরা জানি যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ বলা হয়। অভাব পূরণের ক্ষমতা যতক্ষণ একটা দ্রব্যের থাকবে, ততক্ষণ সেই দ্রব্যের উপযোগ থাকবে। দেন আসে উপযোগ বিধি, যেটা ল। প্রত্যেকটা বিধি বা প্রত্যেকটা থিওরি দাঁড় করাতে গেলে কিছু অনুমিত শর্ত থাকে, যেটাকে আমরা অ্যাজাম্পশন বলি। তো এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিরও কিছু অ্যাজাম্পশন আছে, কিছু অনুমিত শর্ত আছে। এই যে সংজ্ঞাটা আমি বললাম, যে ডেফিনেশনটা আমি দিলাম, তার পেছনে এই কথাটা যে সবসময় সত্যি হবে এমনও না, বাট বেশি ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে এই কথাটা সত্য। তার জন্য এটাকে একটা বিধি বলা হয়ে থাকে, বা বিধি হিসেবে ইকোনমিক্সে দাঁড় করানো হয়েছে। তো এখন এই বিধিটা যখন ইকোনমিস্টরা যখন দাঁড় করালেন, তখন কিছু অনুমিত শর্ত ছিল। সেই শর্তগুলো দেখো, প্রথমে আছে ভোগের প্রথম একক পর্যাপ্ত হতে হবে। যে দ্রব্যটাকে নিয়ে আমরা কথা বলবো বা যে দ্রব্যটাকে দিয়ে আমরা ট্রায়াল করব যে এই দ্রব্যের উপযোগ বাড়ছে নাকি কমছে, সেই দ্রব্যের প্রথম এককটা পর্যাপ্ত হতে হবে। মানে যে ভোগ করবে সেই দ্রব্যটা অবশ্যই পর্যাপ্ত হতে হবে, তাকে পর্যাপ্তের থেকে কম দিলে হবে না। দেন আছে সময়ের ব্যবধান কম হবে। একটা দ্রব্যের একক থেকে নেক্সট দ্রব্য যে ব্যবহার করবে, এই দুটো ব্যবহারের যে সময়, সেই ব্যবধানটা কম হতে হবে। দেন আছে ভোক্তার আয়, রুচি, পছন্দ স্থির থাকবে। যখন কোনো বিধি নিয়ে আমরা আলোচনা করব বা পড়ব, এটা দেখব যে স্থির কিছু জিনিস আমরা ধরে নিয়ে আগাবো। সেটা শুধু আমাদের ক্ষেত্রে না, আমরা তো অর্থনীতিবিদদের দেয়া প্রদত্ত কিছু ধারণা নিয়ে কথা বলি বা আলোচনা করি, শেখার চেষ্টা করি। তো এখানে যেহেতু এই বিধিতে বলা হয়েছে যে ভোক্তা যে উপযোগটা নিবে, তার আয়, রুচি বা পছন্দ এটা স্থির থাকতে হবে। এটা এরকম সময়ের ব্যবধানটা এমন দেয়া যাবে না যাতে বা যে সময়ের মধ্যে তার রুচি, আয় বা পছন্দ চেঞ্জ হতে পারে। দাম ও অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে, দামটা সমান থাকতে হবে। প্রদর্শন প্রভাব নাই। প্রদর্শন প্রভাব মানে
অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা বলি, পাবলিসিটি, সেটাকেই বলে প্রদর্শন। তো এই বিধিটা যেখানে প্রয়োগ করতে হবে সেখানে প্রদর্শনের কোনো সুযোগ থাকা যাবে না। দেন আছে ভোক্তার বিভিন্ন একক সমজাতীয় বা ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত। এবার আমরা আসি, এটা আমরা অনুমিত শর্ত দেখলাম। এখন আসি যে একটা সূচির মাধ্যমে আমরা দেখতে পারি যে কিভাবে একটা দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য তার উপযোগ কমতে থাকে। তো দেখো, চলো এখানে দেখি। এই সাইডে দেখানো হয়েছে দ্রব্যের একক বা দ্রব্যের ভোগের একক, এবং রাইট সাইডে দেখানো হয়েছে প্রান্তিক উপযোগ। এটা প্রান্তিক উপযোগের কলাম, এটা হলো দ্রব্যের ভোগের এককের কলাম। এখন আসো, প্রথম যে দ্রব্যটা সে ভোগ করছে একজন কনজিউমার, তখন তার উপযোগের পরিমাণ যদি আমি এককে বলি, এখানে লেখা আছে, এটা তোমরা দেখে নিবে, এটা হচ্ছে পরিমাণ, এগুলো সব এককে। তো প্রথম দ্রব্য ভোগ করে সে 3 একক উপযোগ লাভ করে। দেন সে একই দ্রব্যের যখন দ্বিতীয়বার ভোগ করছে বা দ্বিতীয় একক ভোগ করছে, তখন তার উপযোগ 3 থেকে কমে 2-এ যাচ্ছে। এটা ওই বিধি অনুযায়ী আমরা সূচিতে দেখাচ্ছি। যখন সে ফার্দার ওই একই দ্রব্য আবার ভোগে যাবে, তখন তার উপযোগ 2 থেকে কমে 1-এ যাচ্ছে। এভাবে দেখো, চতুর্থ একক যখন সে কনজিউম করছে, তখন তার উপযোগের পরিমাণ 0 হচ্ছে বা 0 হচ্ছে। তার মানে যখন সে একই দ্রব্য বারবার ভোগ করছে, একটা সময় তার মনে হচ্ছে যে এখানে স্টপ থাকা উচিত বা এখানে আমার ভোগটা স্টপ করা উচিত, আর ভোগে তাকে যেতে হবে না বা যাবার দরকার নাই, সে পরিতৃপ্ত হয়ে গেছে। এই জায়গাটায় যে তার আর কোনো ডিমান্ড নাই, তার আর কোনো ক্ষুধা নাই। কিন্তু একজন মানুষের ক্ষুধা যখন নিবৃত্ত হয়ে যায়, তারপরও যদি তাকে খাওয়ানো হয় বা তাকে খেতে বাধ্য করা হয়, তখন কি হবে? বমি হবে, হ্যাঁ না? মানে সে খাবারটা আর পেট নিতে পারবে না বা হজম করতে পারবে না, তখন সেটা যে কোনো উপায়ে বের হয়ে আসবে। তার মানে যে যখন মানুষের দরকার নাই বা প্রয়োজন নাই, তারপরও যদি সেই জিনিসটা তাকে দেয়া হয় জোর করে, তখন সেটা একটা নেগেটিভ একটা ইমেজ তৈরি হয় বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয়, যেটাকে আমরা নেগেটিভ দিয়ে বোঝাইছি। দেখো, পঞ্চম একক যেটা, সেটা ভোগের ফলে তার উপযোগটা -1 হয়। তাহলে এই সূচিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্রব্যের বিভিন্ন একক যখন ভোগ করা হবে, বারবার একটার পর একটা ভোগ করা হবে, তখন তার প্রান্তিক উপযোগ কমতে কমতে এক সময় 0 হবে। দেন সেটা একটা পর্যায়ে নেগেটিভে চলে যাবে। এখন গেল খুব সহজ একটা জিনিস, একটু খেয়াল করো ভালো করে। এরপরে আমরা দেখছি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা অর্থনীতি বলতেই চিত্র আমাদের থাকবে, যেটা আমাদেরকে বোঝার লেভেলটাকে আরো বেশি ইজি করে দেবে। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখে ভয় পাওয়ার কিছু নাই। এটা আমরা কেন ব্যবহার করি? এটা ব্যবহার করি এই কারণে যে একটা জিনিসকে কতভাবে ব্যাখ্যা করা যায়। ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি আমি সংজ্ঞাতে থেমে যেতে পারতাম, কিন্তু সংজ্ঞাতে আমি থামি নাই। এরপরে আছে একটা সূচির মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেটা বইয়ে আছে, যে সূচির মাধ্যমেও আমাদের অর্থনীতিবিদরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে উপযোগটা একটার পর একটা দ্রব্য ভোগের ক্ষেত্রে কমতে থাকে। দেন এটাকে আরো বেশি যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে কিভাবে দেখাতে পারি? গ্রাফের সাহায্যে দেখাতে পারি। এখন দেখো, এই যে গ্রাফটা আছে, এটা হচ্ছে ও এক্স অক্ষ, এই বরাবর হচ্ছে ও ওয়াই অক্ষ। এখন ও এক্স অক্ষে দ্রব্যের একক দেখানো হয়েছে, যেটা এই কলামে আছে, এবং ও ওয়াই অক্ষে মার্জিনাল ইউটিলিটি, যে এম ইউ ফর মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তো এই অক্ষে দেখানো হয়েছে, ও ওয়াই অক্ষে দেখানো হয়েছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তো এখন দেখো, খুব মজার ব্যাপার, আমি এখানে প্রথম একক যখন সে ভোগ করছে, এই যে প্রথম একক, তার ইউটিলিটি যেটা মার্জিনাল ইউটিলিটি এখানে দেখিয়েছি, মার্জিনাল ইউটিলিটিটা, তখন তার মার্জিনাল ইউটিলিটি আছে 3 একক, যেটা আমার এই সূচির সাথে টোটালি সাদৃশ্যপূর্ণ। যখন সে ওই দ্রব্যের দ্বিতীয় একক ভোগ করবে, এই পয়েন্টটাতে সে আসবে, সেকেন্ড পয়েন্টটাতে আসবে, তখন তার
উপযোগ 3 থেকে কমে কোথায় চলে আসলো, 2 চলে আসলো। এরপর যখন সে ওই দ্রব্যের আরো একটা একক ভোগ বাড়িয়ে দেবে বা ভোগ করবে, তখন তার উপযোগ 2 থেকে নেমে চলে আসলো কোথায়, 1। এরপর দেখো এই রেখাটা এভাবে দিয়েছে, মানে এখানে কিন্তু সে স্টপ হয়ে যায়নি, এর নিচে এই রেখাটা চলে যাওয়া মানে কি, যে এখানে যে মাইনাস পোর্শন দিয়ে আমি যে জিনিসটা বুঝিয়েছি, যে এই অক্ষ বরাবর যতক্ষণ থাকবে ততক্ষণ সে পজিটিভ, মানে 0 অবধি, কিন্তু 0-র পরে চলে যাবে যখন, তখন এই রেখাটাকে ক্রস করে সে নিচের দিকে যাবে। এখানে আমার বোর্ড ছোট, এই জন্য তোমাদেরকে নিচে দাগটা আমি টেনে দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি দাগটা এরকম হতে পারে, মার্জিনাল ইউটিলিটি। এখানে দেখো এই রেখাটা এই পর্যন্ত আছে 0, কিন্তু এরপরে যখন আসবে তখন সেটা -1, -2, -3 এরকম হতে পারে। তার মানে আমরা যে সূচিতে দেখিয়েছি যে পঞ্চম এককের পরে যদি ষষ্ঠ একক এখানে লিখতাম, তাহলে এই পয়েন্ট কত যেত, এই এককটা যেত -2 অথবা -3। তার মানে এই গ্রাফ অনুযায়ী প্রথম একক থেকে শুরু করে সে যত তার দ্রব্যের ভোগের একক বাড়াবে, তত তার প্রান্তিক উপযোগটা কমে 0 থেকে সে নেগেটিভে চলে যাবে। আশা করি তোমরা মার্জিনাল ইউটিলিটি, যেটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেটা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো, এই প্রান্তিক উপযোগ বিধির কিছু সমালোচনা আছে। এই যে কথাটা আমি বললাম বা যে বিধিটা এখানে আছে, সেই বিধি কিন্তু সবসময় প্রযোজ্য নয়। এখানে যে অনুমিত শর্তগুলো আছে, সেই শর্তগুলো যদি ফুলফিল করা হয় তাহলে এই বিধি কাজ করবে, কিন্তু ওই অনুমিত শর্তগুলো যদি ফুলফিল না করা হয় তখন কিন্তু এই বিধি আর কাজ করবে না। তো যেহেতু এটা সবসময় প্রয়োগ করা যায় না বা সবসময় এই বিধিটা ওয়ার্ক করে না, সেজন্য এর কিছু সমালোচনা আছে। সমালোচনার মধ্যে যেমন তোমার আছে যে প্রাথমিক যে এককটা ভোগ করবে সেই এককটা অবশ্যই পর্যাপ্ত হতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণ তাকে ভোগ করতে দেওয়া না হয় তাহলে পরবর্তী এককে তার উপযোগ কমবে না। সেরকম আরও একটা আছে যে সময়ের ব্যবধান কম হতে হবে। একটা দ্রব্য ভোগের পরে যদি তুমি তাকে 24 ঘন্টা সময় দাও, তাহলে 24 ঘন্টা পরে সেটা হজম হয়ে গিয়ে তার কী হতে পারে, আবারও তার উপযোগ তৈরি হতে পারে। সেকেন্ড যখন সে ভোগ করবে সেকেন্ড প্রোডাক্টটা বা সেকেন্ড এককটা, তখন তার উপযোগ কিন্তু বাড়তে পারে। এই জন্য তাকে কী করতে হবে, একটা শেষের পরেই আরেকটা দিতে হবে, তাহলে এই বিধিটা কার্যকর হবে। সেরকম আরও আছে যে রুচি, অভ্যাস, এগুলো কিছু পরিবর্তন করা যাবে না, যেটা অনুমিত শর্তের মধ্যে ছিল অলরেডি। আয়ের পরিবর্তন হবে না। আছে অর্থ উপার্জনের নেশা থাকলে এই বিধি কার্যকর হবে না। কিছু কিছু পিকুলিয়ার ব্যাপার আছে যেগুলো থাকলে এই বিধি কার্যকর হবে না, সেগুলো আছে তোমার সমালোচনার ব্যাপার। তো তোমরা এই সমালোচনার ব্যাপারগুলো যেগুলো আমি বললাম এগুলো একটু দেখে নেবে, খুব ইজি একটা ব্যাপার। এরপর আমরা আরেকটা টপিকে যাবো, দেখো নতুন একটা টপিক, সেটা হচ্ছে প্যারাডক্স অফ ভ্যালু বা হীরা পানি ধাঁধা। এই জিনিসটা কেমন? এটাকে অর্থনীতিতে বলা হয় মূল্য তত্ত্বের আপাত বিরোধিতা। এটাকে আরেকটা কথা বলা যায় যে প্যারাডক্স অফ থিওরি অফ ভ্যালু। প্যারাডক্স অফ থিওরি অফ ভ্যালু কথাটা, যেটাকে আমরা বলবো হীরা পানি ধাঁধা বা মূল্য তত্ত্বের আপাত বিরোধিতা। মূল্য তত্ত্বের আপাত বিরোধিতা। তো কথাটার মধ্যেই কি কি লুকিয়ে আছে দেখো। মূল্য তত্ত্ব মানে কি, যে তত্ত্বটা মূল্য নিয়ে বিশ্লেষণ করে বা মূল্য নিয়ে ব্যাখ্যা করে। মূল্য মানে প্রাইস বা দাম। তো এই মূল্য বা প্রাইসের বা দামের যাই বলি, এরও কিছু তত্ত্ব আছে বা থিওরি আছে। এই তত্ত্বের কিছু বিরোধিতা, তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয় কিসের বেসিসে, তার উপযোগের বেসিসে। যে উপযোগের সংজ্ঞা আমরা জেনেছি যে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়।
তো যদি অভাব পূরণের ক্ষমতাটাকেই যদি উপযোগ বলা হয়, তাহলে ওই দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কতটুকু সে অনুযায়ী তার মূল্য নিরূপণ করা হবে, মূল্য বা দাম নির্ধারণ করা হবে। এখন আসো যে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজের দাম যদি 100 টাকা হয়, তাহলে 5 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা। তাহলে 1 কেজি পেঁয়াজের যে পরিমাণ অভাব পূরণের ক্ষমতা আছে, 5 কেজি পেঁয়াজের অভাব পূরণের ক্ষমতা তার থেকে অনেক বেশি। সেই হেতু 5 কেজি পেঁয়াজের দাম কিন্তু হচ্ছে 500 টাকা। আরও এক্সাম্পল এরকম আছে, যদি তুমি ধরো যে একটা লোকাল একটা টি শার্ট বা একটা প্যান্ট যাই করি, সেটার মূল্য হচ্ছে 400 বা 500 টাকা। কিন্তু যদি তুমি ব্র্যান্ডের কোনো শার্টের কথা বলো বা ভালো কোনো কোম্পানির কোনো গার্মেন্টস প্রোডাক্টের কথা বলো, সেটার মূল্য কী হবে, হয়তো বা 1000 থেকে 1500 টাকা। তো এই যে মূল্যের যে ডিফারেন্স বা মূল্যের যে ব্যবধান, এই ব্যবধানটা কেন হচ্ছে? কারণ লোকাল যে প্রোডাক্টটা তুমি দেখা গেলো আজকে কিনে নিয়ে বাসায় গিয়েছো, ওটা আগামীকালকে বা হতে পারে 2 দিন পর, হতে পারে 10 দিন পর, সেটা আর টেম্পার থাকছে না, বা সেটা কোনোভাবে হয়তো বা সেলাই খুলে যাচ্ছে, অথবা তার কালার ফেড হয়ে যাচ্ছে, অথবা সেটা টেম্পার নষ্ট হয়ে যাচ্ছে, অথবা তুমি ইউজ করে ওটা আরাম পাচ্ছ না। তার মানে কি, ওই লোকাল যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের অভাব পূরণের ক্ষমতা কিন্তু কম। কিন্তু যখন তুমি ব্র্যান্ডের কোনো প্রোডাক্টে যাচ্ছ, যাদের সুনাম আছে, যাদের অলরেডি নাম আছে, তাদের প্রোডাক্ট যখন তুমি ইউজ করছো, তখন ওই প্রোডাক্টটা কিন্তু তুমি অ্যাটলিস্ট 1 বছর ইউজ করতে পারবা। যেই 1 বছরের মধ্যে তোমার যদি সব ঠিকঠাক থাকে, তাহলে ওই প্রোডাক্টটা তোমাকে 1 বছর খুব নিশ্চিন্তে ব্যবহার করতে হবে। তো এখন আসো যে ওই প্রোডাক্ট যেহেতু তোমার অভাব পূরণের ক্ষমতার টাইমটা বেশি, সেহেতু তোমাকে মূল্যটাও বেশি দিতে হবে ওই ব্র্যান্ডের টি শার্টের জন্য। কিন্তু লোকাল টি শার্টের জন্য তোমাকে কিন্তু এরকম বেশি পে করতে হবে না। এটাই হচ্ছে মূল্য তত্ত্বের বিরোধিতা। এখন এটা আমার শার্ট বাদ দিয়ে যদি আমি ধরি যে এখানে হীরা পানি ধাঁধা, যেটা হীরা পানি ধাঁধা কথাটার মানে কি, যে হীরা আর পানি দুটোর উপযোগের লেভেল কতটুকু, সেটা আমরা একটু বিবেচনা করি। দেখো যে পানি এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষের জীবন বাঁচানো খুব কঠিন। পানি ছাড়া মানুষের জীবন চলে না বা জীবন নির্বাহ করতে পারে না। পানির অপর নামকে কি বলা হয়? জীবন বলা হয়, তাই না? আমরা জানি যে পানির অপর নাম জীবন। তাহলে এই পানি ছাড়া যদি মানুষ বাঁচতে নাই পারে, বা পানিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, নট অনলি পানি, যদি আমি অক্সিজেনের কথা বলে থাকি, এয়ার যেটা বাতাস, অক্সিজেন যেটার সাথে আছে, এটা ছাড়াও আমরা বাঁচতে পারি না। তো এগুলোর দাম সব থেকে বেশি হওয়া উচিত, তাই না? কারণ কি, এগুলোর অভাব পূরণের ক্ষমতা বেশি, বা এগুলো ছাড়া মানুষের জীবন 1 মুহূর্তও চলে না। কিন্তু অপোজিট ভাবে যদি আমরা ধরি হীরার কথা, তাহলে হীরার উপযোগ কতটুকু আছে, হীরা কতটুকু অভাব পূরণ করতে পারে? একজন মানুষের বেঁচে থাকার জন্য বা জীবন ধারণের জন্য কি হীরার খুব বেশি প্রয়োজন আছে? না, অবশ্যই নেই। আমরা যদি রেশনাল বিহেভিয়ার করি, রেশনাল থিঙ্কিং করি, তাহলে আমরা দেখতে পাবো যে হীরার কোনো ধরনের উপযোগী নাই, বা হীরার প্রয়োজন মানুষের লাইফে কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়। তারপরও পানির প্রাইস বা পানির দাম, অথবা অক্সিজেনের দাম, অথবা হীরার দাম, এগুলোর মধ্যে তুমি একটু চিন্তা করো তো, কোনটার দাম বেশি? আমরা সবাই জানি যে হীরা বা গোল্ড যেটা সোনা, সেটার দাম বেশি। কিন্তু অ্যাকচুয়ালি দাম বেশি হওয়ার কথা ছিল পানি, আর হীরার দাম কম হওয়ার কথা ছিল। সেটার বিরোধিতা যখন হচ্ছে, সেটাকে তখন আমরা বলছি যে হীরা পানি ধাঁধা বা মূল্য তত্ত্বের আপাত বিরোধিতা। এখন এই জিনিসটাকেই হচ্ছে বলা হয়েছে প্যারাডক্স অফ থিওরি অফ ভ্যালু। এখানে বলা হচ্ছে, দেখো এই থিওরিটা দিয়েছে অ্যাডাম স্মিথ, প্যারাডক্স অফ ভ্যালু বা হীরা পানি ধাঁধা, যেটা এটাকে আখ্যায়িত করা হয় এটা বলে যে যে জিনিসের মূল্য বেশি সে জিনিসের প্রয়োজনীয়তা কম, আর যে জিনিসের মূল্য কম সে জিনিসের প্রয়োজনীয়তা বেশি। তাহলে এখন আমরা এটাকে একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। দেখো এটাকে কি বলেছি? প্যারাডক্স অফ থিওরি অফ ভ্যালু। তার মানে
এই চিত্রটি দেখো যে হীরা ও পানির পরিমাণ নির্দেশ করা হয়েছে ও এক্স অক্ষে এবং ও ওয়াই অক্ষে নির্ধারণ করা হয়েছে প্রান্তিক উপযোগ ও দাম, মার্জিনাল ইউটিলিটি অ্যান্ড প্রাইস, এবং এখানে নির্ধারণ করা হয়েছে হীরা ও পানির পরিমাণ। এখন আসো যে এখানে দেখো যে WW1 লেখাটা হচ্ছে তোমার পানির উপযোগ রেখা এবং DD1টা হচ্ছে হীরার উপযোগ রেখা। WW1 পানির উপযোগ রেখা এবং DD1 হলো হীরার উপযোগ রেখা। এখন দেখছি যে যেহেতু চিত্র অনুসারে OM পরিমাণ হীরা, এটা তো হীরার উপযোগ রেখা, সেহেতু এটা বরাবর যখন আমি আঁকবো এটা OM পরিমাণ হীরার যখন নির্দেশ করা হবে তার উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ SM। দেখো এইটুকু হীরার উপযোগ এতটুকু, অথচ এতটুকু ওয়াটার যেটা পানি, এতটুকু পানির উপযোগ মাত্র এতটুকু। এই দুটো জিনিস থেকে আমরা বুঝতে পারি যে হীরার পরিমাণ যতটুকু বা উপযোগ যতটুকু তার থেকে তার প্রাইসটা অনেক বেশি, আর পানির উপযোগ যতটুকু তার থেকে তার প্রাইসটা অনেক কম। তো সেক্ষেত্রে আমরা আবার চলে আসি যে হীরা আর পানি যদিও একটা বেশি প্রয়োজনীয় একটা কম প্রয়োজনীয়, তারপরও একটা প্রাইস অনেক বেশি এবং আরেকটার প্রাইস টোটালি জিরো। পানি আমরা চাইলে যে কোনো জায়গায় পাই, কিন্তু হীরা কিন্তু পাই না। কেন? এর পেছনে মূল কারণ হচ্ছে যে অ্যাভেলেবিলিটি বা পর্যাপ্ততা। হীরার পর্যাপ্ততা খুবই কম, এই জন্য এটার প্রাইসটা অনেক বেশি, কিন্তু পানির পর্যাপ্ততাটা অনেক বেশি, এই জন্য পানির প্রাইসটা সবসময় কম হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্যারাডক্স অফ থিওরি অফ ভ্যালু, যেটা হীরা পানি ধাঁধা, সেটা হচ্ছে ইকোনমিক্সের কিছু কিছু প্রোডাক্ট থাকবে যে প্রোডাক্টগুলো তোমার গুরুত্বপূর্ণ সেটা নিয়েও ইকোনমিক্স আলোচনা করে, আবার যে প্রোডাক্টগুলো কম গুরুত্বপূর্ণ সেটা নিয়েও ইকোনমিক্স আলোচনা করে। হীরা নিয়ে অনেকে বিজনেসে আছে, কোটি কোটি টাকার বিজনেস, কিন্তু পানি নিয়ে এত টাকার বিজনেস হয়তো বা পৃথিবীতে নাই। তাই জন্য ইকোনমিক্স সমস্ত বিষয়গুলো আলোচনা করে, যেটা কম গুরুত্বপূর্ণ অথবা যেটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এই সবগুলো নিয়েই ইকোনমিক্স যেহেতু আলোচনা করে, সেহেতু এই অর্থনীতিতে হীরা পানি ধাঁধার তত্ত্ব যেটা, সেটাও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো তোমরা চিত্র দেখে বইয়ের থেকে আরেকটু স্টাডি করে নিবা, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। তো আজকে আমাদের টপিক যেটুকু ছিল আলোচনার বিষয়, এটুকু এখানে শেষ করছি। তো পাস কোর্সের ছাত্রছাত্রীরা তোমরা আশা করি আমাদের ক্লাসগুলো ভিউ করবে এবং বাসায় অনেক বেশি স্টাডি করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো। ধন্যবাদ।